সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। আজ আমি আপনাদের সাথে পুরো সময় জুড়ে আছি আমি হোসাইন শাহাদাত। বিদ্যুতে ন্যায্য মূল্যের চেয়ে বেশি অর্থ নিচ্ছে ভারতের আদানি শিল্পগোষ্ঠী। বাড়তি কয়লা ক্যাপাসিটি চার্জ বিভিন্ন খাতে কৌশলে অতিরিক্ত দাম আদায় করছে প্রতিষ্ঠানটি। এমন বাস্তবতায় দেশের স্বার্থে ঝাড়খণ্ডের ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটির সঙ্গে করা চুক্তিটি বাতিলের দাবি জ্বালানি বিশেষজ্ঞদের। এজন্য নাগরিকদের পক্ষ থেকে উচ্চ আদালতে মামলা দায়েরের পাশাপাশি দেশীয় উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের পরামর্শ তাদের। আওয়ামী সরকারের আমলে ভারতের শিল্প গ্রুপ আদানির সঙ্গে ১৪৯৮ মেগাওয়াট সক্ষমতার একটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি করে বাংলাদেশ। এতে বলা হয় ঝাড়খণ্ডের গোড্ডায় নির্মিত এই কেন্দ্র থেকে ২৫ বছর বিদ্যুৎ কিনবে বাংলাদেশ। অভিযোগ আছে দীর্ঘমেয়াদী এই চুক্তির পরতে পরতে রয়েছে দ্বৈত নীতি। বিদ্যুতের মূল্য পরিশোধে বাধ্যবাধকতা ও উৎপাদন ব্যয়ে বৈষম্য সহ অনেক শর্ত আছে ওই চুক্তিতে। এসব কারণে শুরু থেকেই বিতর্কে পড়ে আদানির সাথে করা চুক্তিটি। গত বছরের মাঝামাঝি সময় থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করে আদানি, যেখানে দেখা যায় বাড়তি কয়লা ক্যাপাসিটি চার্জ সহ নানা খাতে কৌশলে বিদ্যুতের অতিরিক্ত দাম ধরছে প্রতিষ্ঠানটি। বিশেষজ্ঞরা বলছেন এই বিদ্যুৎ চুক্তি দেশের স্বার্থ বিরোধী, বাতিলের জন্য মামলাও করা যেতে পারে। দুর্নীতির মাধ্যমে যে চুক্তিটা সম্পন্ন হয়েছে সেইটা যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে বাতিল করার গ্রাউন্ডটা তৈরি হবে। সরকারের পক্ষে বাতিল করতে যাওয়াটা যত কঠিন তার থেকে আমি মনে করি এটা খুব সহজ হবে। এইসব আলামতগুলো যদি সংগ্রহ করতে পারা যায় তাহলে কনজিউমার অ্যাসোসিয়েশন ইজ এনাফ এই চুক্তিটা আদালতে নিয়ে যেয়ে সেটা বাতিল করে আনতে পারে। কম দামের কয়লা ব্যবহার করে বেশি দাম আদায় করছে আদানি। শুল্ক সুবিধা পেয়েও তা প্রদর্শন করছে না তারা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন দেশীয় উৎস থেকে এর চেয়েও কম খরচে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। তাই দেশের স্বার্থে আদানির সঙ্গে করা চুক্তিটি বাতিলের দাবি বিশেষজ্ঞদের। আমাদের যে সমস্ত কয়লা বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেগুলোকে চালু করার জন্য যে পরিমাণ কয়লা দরকার সেটা আমদানি করে এই দেশীয় কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করে এই বিদ্যুৎটা নিয়ে আসা প্রয়োজন, এবং সেটা আদানির তুলনায় এটা আমাদের সাশ্রয়ী হবে বেশি। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যুৎ জ্বালানির দ্রুত সরবরাহ আইন স্থগিত করছে। ওই আইনের অধীনে আদানি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তির কারিগরি ও আর্থিক দিক খতিয়ে দেখছে বিশেষ কমিটি। টেকনিক্যাল এক্সপার্টরা ওনারা দেখবেন, যারা টেকনিক্যাল মেম্বার্স আছেন অফ দিস কমিটি, ওনারা সেটা রিভিউ করবেন। এছাড়া আদানির কেন্দ্রের শুল্ক করের অনিয়ম খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সম্প্রতি নিজ দেশে আদানির বিদ্যুৎ বিক্রির সুযোগ উন্মুক্ত করেছে ভারত সরকার। এই কারণ ধরে চুক্তিটি বাতিল সহজ হবে বলে মনে করেন বিশ্লেষকরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। সাভারের আশুলিয়ায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। সকাল থেকে শিল্পাঞ্চলের কোথাও কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। বন্ধ থাকা প্রায় সব কারখানা খুলে দিয়েছে কর্তৃপক্ষ। প্রতিটি কারখানার সামনে কঠোর সতর্ক অবস্থানে আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে এখনও কয়েকটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এদিকে আগামী বুধবার আশুলিয়ার বার্ডস গ্রুপের 4টি শিল্প কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে মর্মে দেয়া রায় প্রত্যাহার করেছে হাইকোর্ট। নিয়ম অনুযায়ী নতুন করে আবারও এই মামলার শুনানি শুরু হবে। এর আগে ৪ অগাস্ট এই রায় দিয়েছিল বিচারপতি খুরশিদ আলম সরকারের দ্বৈত বেঞ্চ। কিন্তু পূর্ণাঙ্গ রায় লিখতে গিয়ে কনিষ্ঠ বিচারপতি জানতে পারেন তিনি একসময় এই মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেছেন। পরে নিয়ম অনুযায়ী রায় প্রত্যাহার করে প্রধান বিচারপতির কাছে নথি পাঠিয়ে দেওয়া হয়। প্রধান বিচারপতি এই মামলার শুনানির জন্য নতুন বেঞ্চ ঠিক করবেন। এর আগে জাতীয় রাজস্ব বোর্ড জানায় ২০১১ থেকে ২০১৬-১৭ 7 কর্মবর্ষে বকেয়া হিসেবে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ডক্টর
ইউনূসের গ্রামীণ কল্যাণকে। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আইনি লড়াইয়ে নামেন ইউনূস। অবশেষে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া শুরু করেছে বেশ কয়েকটি ভালো ব্যাংক। প্রথমবারের মতো 4 ব্যাংককে দেওয়া হলো 1000 কোটি টাকার বেশি। ধাপে ধাপে এসব ব্যাংককে দেওয়া হবে তারল্য সহায়তা। সংশ্লিষ্টরা বলছেন এর ফলে ঘুরে দাঁড়াবে ব্যাংকিং খাত। গেল কয়েক বছরে ব্যাপক লুটপাটে দুর্বল হয়ে পড়ে ডজন খানেক বাণিজ্যিক ব্যাংক। সবচেয়ে বেশি সংকটে এসালম গ্রুপের লুটপাটের শিকার প্রতিষ্ঠানগুলো। তারল্য সংকটে চাহিদা মতো আমানতের টাকা তুলতে পারছে না গ্রাহকরা। অন্য দিন ফেরত যে আজকে কিছু নিয়ে গেছি, বেশি না কিছু নিয়ে গেছি আর কি। বা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে আমরা যেগুলো শুনতেছি সেই হিসাবে মনে করা হচ্ছে যে আগামী সপ্তাহের মধ্যে টোটালি সমস্যার সমাধান হয়ে যাবে। এমন অবস্থায় বুধবার 1000 কোটি টাকার বেশি তারল্য সহায়তা পেল ইসলামী, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ও ন্যাশনাল ব্যাংক। তারল্য সহায়তা দিয়েছে সবল 5 ব্যাংক, যে তালিকায় আছে সিটি, ইস্টার্ন, ডাচ বাংলা, মিউচুয়াল ট্রাস্ট ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। সংশ্লিষ্টরা বলছেন সবলদের সহায়তা অব্যাহত থাকলে ধীরে ধীরে কেটে যাবে তারল্য সংকট। সামান্য হলেও আমরা আপাতত যে আটকা পড়ে আছি সেটা ঘুরিয়ে দেওয়ার জন্য আগুনে পানি দেওয়ার মতো একটা কাজ করবে এবং এই সহায়তার মাধ্যমে আমরা দৃঢ়ভাবে আশাবাদী মানে অতি অল্প সময়ের মধ্যে আমাদের অবস্থা পূর্বকার মতো হবে। কেন্দ্রীয় ব্যাংক বলছে দুর্বলদের টেনে তুলতে সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। আমরা আশা রাখছি যে বাংলাদেশ ব্যাংকের এই যে আমরা যে মেকানিজমটা ডেভেলপ করেছি সেটার প্রতি পূর্ণ আস্থা রেখে অন্য যারা সবল ব্যাংক তারা দ্রুত এগিয়ে আসবে। কলমানিতে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর জন্য বিশেষ ব্যবস্থা নিলে সংকটে পড়তে হবে না, এমন দাবি সংশ্লিষ্টদের। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। দর্শক, আপনারা প্রতিবেদনে দেখছিলেন যে বাংলাদেশের যেসব ব্যাংক এই মুহূর্তে তারল্য সংকটে রয়েছে, অনেক গ্রাহক কিন্তু দীর্ঘদিন ধরে অর্থাৎ গত 1 থেকে 1.5 মাস ধরে কিন্তু তারা তাদের আমানতের অর্থ তুলতে পারছে না, তাদের বেতনের টাকা তুলতে পারছে না। এমন পরিস্থিতিতে আসলে এগিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বেশ কয়েকটি ভালো ব্যাংক, অর্থাৎ যেগুলোকে আমরা সবল ব্যাংক বলে থাকি, তারা এই দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সরবরাহ করছে ঋণ হিসেবে এবং সেটিরই গতকাল প্রথমবারের মতো তারা অর্থ ছাড় করেছে। এই অবস্থার মধ্য দিয়ে আসলে আশা করা হচ্ছে এই তারল্য সংকটটা ধীরে ধীরে কেটে যাবে, কিন্তু সেটি আসলে কতটা সম্ভব এবং দুর্বল ব্যাংকগুলো আসলে এই অর্থ ফেরত দিতে পারবে কিনা বা ভবিষ্যতের পরিস্থিতি কি হতে যাচ্ছে, এসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর অধ্যাপক ডক্টর আহসান হাবিব। ডক্টর হাবিব, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনি বিজনেস আওয়ারে সময় দিয়েছেন। আপনার কাছে যেটি জানতে চাইব যে এই যে প্রক্রিয়াটি শুরু হলো তারল্য সহায়তার, এটি তো নিশ্চয়ই এটিকে আপনি একটি ভালো উদ্যোগ বলবেন, কিন্তু এর আসলে ভবিষ্যৎ আমরা যদি বলি যে নতুন ব্যাংকগুলো, পুরনো ব্যাংকগুলো অর্থাৎ যে ব্যাংকগুলো এখন সংকটে আছে, তাদের যে আসলে আর্থিক সংকট, মানুষ তাদের ব্যাংক থেকে যে টাকা তোলার জন্য যে হুমড়ি খেয়ে পড়বে নিশ্চয়ই তাদের যখনই আসলে তারা টাকা দেওয়া শুরু করবে, সেই সময়টাতে তারা কি আবারও সেই একই সংকটে পড়বে কিনা, সেক্ষেত্রে তাদের এই ঋণ পরিশোধ করা নিয়ে একটা জটিলতা তৈরি হতে পারে। সবকিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয় এই উদ্যোগটা আসলে কতটা টেকসই হবে? ধন্যবাদ। এটি এ সময়ের একটি অত্যন্ত প্রয়োজনীয় উদ্যোগ। কারণ হলো, আপনি যে কথাটা বললেন যে মানুষ হুমড়ি খেয়ে পড়বে, এটা তো আজকে না হোক কোনো না কোনো দিন আপনাকে ফেস করতেই হতো যদি এ ধরনের কোনো ইনিশিয়েটিভ না নেন। ব্যাপারটা হলো এরকম যে এই ব্যাংকগুলোর কিন্তু যে স্বাস্থ্যহানি বা যে অবস্থা তারা এসে দাঁড়িয়েছে, এটার জন্য যেহেতু অনেক ক্ষেত্রেই কিছু এক্সটার্নাল ফোর্স দায়ী এবং আমরা কেউ আসলে যারা এর সাথে সংশ্লিষ্ট, হয়তো অনেকের নাম আমরা বলছি, তারা তো আছেই সরাসরি, ইনডিরেক্টলি আমরা সবাই যারা সেক্টরের সাথে স্টেক হোল্ডার, তারা কোনো না কোনো ভাবে এর দায়িত্ব এড়াতে পারবো না। তো সেক্ষেত্রে তাদেরকে যদি তারা কিন্তু ডিজার্ভ করে এই মুহূর্তে সাপোর্ট, রেগুলেটরদের কাছ থেকে সাপোর্ট কিন্তু ডিজার্ভ করে। এবং আপনি দেখেন এর ফলে কিন্তু শুধু ব্যাংকগুলোর প্রতি যে মানুষের আস্থার অভাব হয়েছে তা না,
সার্বিকভাবে ব্যাংকিং খাতের প্রতি একটা আস্থার অভাব হয়েছে। এবং সেগুলো সেই ব্যাংক, ইসলামী ব্যাংক, তারা কিন্তু তারল্য সবসময় সাপ্লাই করেছে মার্কেটে, তারা কিন্তু তারল্য নেয়নি। আপনি যদি ইতিহাস দেখেন তাহলে দেখবেন ইসলামী ব্যাংকগুলো কিন্তু তারা সাপ্লাই সাইড। আজকে যেখান থেকে আপনি বড় করছেন এই ব্যাংকগুলোকেই কোনো না কোনো সময় ইসলামী ব্যাংক সহ এই ইসলামী অন্যান্য যে যারা ইসলামী ধারার ব্যাংকগুলো, তারা কিন্তু তাদের যেহেতু ডিপোজিটরদের আস্থার কারণে তারা কিন্তু সাপ্লাইয়ার ছিল। সুতরাং এই কনটেক্সটে তারা কিন্তু ডিজার্ভ করে আজকের পরিস্থিতি। সুতরাং একসাথে কয়েকটা কাজ কিন্তু করতে হবে। শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক যে ব্যবস্থাটা করে দিয়েছে, অর্থাৎ অন্যের কাছে বড় করার যে সুযোগটা করে দিয়েছে, একটা গ্যারান্টির ব্যবস্থা করা হয়েছে, এইটার উপর রিলাই করে যদি ওনারা বসে থাকেন তাহলে কিন্তু অসুবিধা হবে। পাশাপাশি এই ইচ্ছাকৃত ঋণ খেলাফি যেটা আছে সেখান থেকে কত কম সময়ের মধ্যে টাকাগুলো রিকভার করা যায়, এবং তাদের যেহেতু একটা বেসিক ডিপোজিট বেজ আছে সেইটাকে আবার এক্সপ্লোর করা, কারণ তারা কিন্তু এখন আস্থা পাবে যে বাংলাদেশ ব্যাংক যেহেতু অলরেডি পিছনে দাঁড়িয়ে আছে, আপনি যে তারল্য যে সাপোর্টটা দিচ্ছেন সেটা যেহেতু আর এখন মিসইউজ হওয়ার সম্ভাবনা নাই। সুতরাং এই বিবেচনাগুলো যদি সামনে রাখেন তাহলে আস্থার সংকটটাও হয়তো আস্তে আস্তে কাটবে। তো পাশাপাশি তিনটা জিনিস যদি আপনি সাথে সাথে নিয়ে আসেন তাহলে হয়তো দেখবেন যে ইমিডিয়েট ডিমান্ড, সাডেন ডিমান্ড যেটা বেড়ে যেতে পারে, আপনি বললেন ইউ আর রাইট, সেটা মোকাবেলা করা সহজ হবে। এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংক আবার বলেও দিয়েছে যে 3 মাস পার হয়ে যাওয়ার পরে আপনি ফেরত দিলে আবার সাথে সাথে একটা সাডেন সময়ের জন্য আপনি আবার সেই ফ্যাসিলিটি অ্যাভেল করতে পারবেন। সুতরাং সেই সুযোগটা কিন্তু আছে। সুতরাং আমার মনে হয় যে তিনটা ব্যাপার যদি পাশাপাশি এই ব্যাংকগুলো এই প্রচেষ্টাটা অব্যাহত রাখে, এটা স্বল্প সময়ের মধ্যেই এর থেকে বের হয়ে আসা সম্ভব বলে মনে করছি। জি অবশ্যই, কিন্তু এই যে আপনি তাদের যে বকেয়া যে বিষয় অনাদায়ী যে ঋণগুলো আছে, খেলাপি হয়ে গেছে, সেগুলো আদায়ের কথা বলছেন, সে আদায়ের প্রক্রিয়াটা আসলে আমরা সেভাবে এখন পর্যন্ত মানে আশা করা হচ্ছিল যে নতুন সরকার আসার পরে সংস্কারের জায়গাগুলোতে যারা হাত দিয়েছেন এই ঋণগুলো আদায়ের প্রক্রিয়া শুরু হবে, আমরা কিন্তু সেভাবে আসলে এখন পর্যন্ত কার্যকরী কোনো পদক্ষেপ দেখছি না। এই ঋণ আদায় প্রক্রিয়াটা আসলে কেমন হতে পারে? আমরা জানি এর মধ্যে অনেকে দেশের বাইরে চলে গেছেন, পালিয়ে গেছেন, অনেকেই জেলে আছেন বা তাদের প্রতিষ্ঠানে অনেকের অবস্থা হয়তো ভালো না। এই প্রক্রিয়াটা আসলে কেমন হতে পারে, মানে আদায়ের পরিমাণটা? কারণ ঋণের পরিমাণ কিন্তু মানে অনাদায়ী ঋণের পরিমাণ কিন্তু অনেক বেশি। আচ্ছা, এইখানে দেখেন 2-3টা জিনিস কিন্তু ছোট ছোট পয়েন্ট আছে। একটা হলো এই মুহূর্তে যদি তারল্যে ব্যাংকগুলোর কথা বলি, এনারা কোথায় প্রেশারটা ক্রিয়েট করবেন? অনেকে আছেন কিন্তু সুযোগটাকে কাজে লাগিয়ে এই লোনগুলো ইচ্ছা করে পরিশোধ করছিল না, আমাদের ক্যাপাবিলিটি আছে। এখন কিন্তু পরিস্থিতির কারণে অনেক ব্যবসায়ী আছেন যারা আগে চিন্তা করছিলেন, যেটাকে আমরা ব্যাংকিং এর ভাষায় বলি মরাল হ্যাজার্ড, তারা সুযোগটা নেবেন, তারা কিন্তু এখন ফেরত দিতে বাধ্য হবেন। সেরকম একটা গ্রুপ কিন্তু আছে। এখন আসেন যে যারা ইচ্ছে করে ওভার দ্য ইয়ার্স টাকাটা ফেরত দেয়নি, সেখানে কি করার আছে? একটা কথা কিন্তু খুবই ক্লিয়ার, এনপিএল শব্দটা কিন্তু মোটেও খারাপ কিছু না। এনপিএল একটা অংশ থাকবে যারা অনিচ্ছাকৃত ভাবে তাৎক্ষণিক ভাবে লোনটা ফেরত দিতে পারছেন না, ট্রেডিশনালি ওনারা কখনোই দেরি করেননি। আর একটা হলো যারা এই সিস্টেমটাকে মিসইউজ করে বছরের পর বছর ইচ্ছাকৃত ভাবে তাদের সম্পদ থাকার পরেও টাকাগুলো আটকে রেখেছেন। তো এইখানে এই ভাগটা, এই ডেফিনেশনটা কিন্তু ইমিডিয়েটলি আমাদের ঠিক করতে হবে যে ইচ্ছাকৃত কোন অংশ, অনিচ্ছাকৃত কোন অংশ। কারণ এই দুটো গ্রুপকে একসাথে করে যদি আপনি প্রেসার ক্রিয়েট করেন, একটা ছোট এসএমই এবং অনেক একটা বড় অংশের বাংলাদেশের এন্টারপ্রেনার আছে যারা পরিস্থিতির কারণে স্বল্প সময়ের জন্য টাকাগুলো পরিশোধ করতে পারেননি, আর যারা ইচ্ছাকৃতভাবে ওভার দ্য ইয়ার্স টাকাগুলো দেননি, এই সিস্টেমকে মিসইউজ করেছেন, তাদের জন্য কিন্তু লিগ্যাল অ্যাকশনটা গুলো যদি আপনি খুব তাড়াতাড়ি না নেন, আইনগত পরিবর্তন করে অ্যাসেট বিক্রি করে হোক, ব্যাংকিং সেক্টরে অ্যাসেট গুলোকে যদি ফেরত দেওয়ার ব্যবস্থা না করা হয়, তাহলেও কিন্তু ধীরে ধীরে মানুষের মধ্যে হতাশা তৈরি হতে পারে। সুতরাং সেখানে স্টেপ গুলো তাড়াতাড়ি নিতে হবে। আপনাকে ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত এই লোনের ডেফিনেশনটা আমি মনে করি খুব তাড়াতাড়ি আনা দরকার, এবং ইচ্ছাকৃত যারা ঋণ খেলাপি তাদের জন্য ট্রাইব্যুনাল, কোর্টের যে আপনার নিয়ম কানুনের যদি সার্বিকভাবে তাড়াতাড়ি পরিবর্তন করার প্রয়োজন হয়, সেটা পরিবর্তন করে যত তাড়াতাড়ি সম্ভব তাদের অ্যাসেট বিক্রি করে হলেও ব্যাংকিং সেক্টরের এই টাকাগুলোকে কিন্তু ফেরত আনতে হবে, যাতে স্বাভাবিকভাবে এই সেক্টরের উপর মানুষের আস্থাটা ঠিক থাকে। যে হতাশা থেকে যে আপনি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, এটা যেন বিঘ্নিত না হয় কোনো পথে, সেই জন্য এই স্টেপগুলো কিন্তু
কিন্তু সময় সাপেক্ষ, আমি বুঝতে পারছি সেটা একেবারে একদিনের ব্যাপার না, বাট স্টেপটা চলছে, কাজগুলো চলছে, এটা যেন আমরা ফিল করি, সবাই মিডিয়া যেন ফিল করে, সেক্টর যেন ফিল করে যে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো নেওয়া হচ্ছে। এগুলো তো ধরেন পুরনো ঋণের কথা বলা হচ্ছে, নতুন করে যাতে আর ঋণ খেলাপি না হয় বা এই যে তাদের ক্ষমতাকে কাজে লাগিয়ে যেভাবে করে আগের ঋণ নিয়েছে এসালম বা অন্যান্য ওরিয়ন গ্রুপের কথা আমরা বলতে পারি অনেকে, এই নতুন করে যাতে এই পরিস্থিতি তৈরি না হয়, নতুন করে আবারও এমন ঋণ নেওয়া না হয় যেটি ইচ্ছাকৃতভাবে খেলাপি করার জন্য আসলে ঋণটা নেওয়া হচ্ছে, সেই জায়গাটাতে বাংলাদেশ ব্যাংক এখন যেসব পদক্ষেপগুলো নিচ্ছে, সংস্কারগুলো নিচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে সেগুলো আসলে সঠিক হচ্ছে কিনা এবং আর কি কি করা যেতে পারে? এটা তো শুরু সিম্পলি, কারণ আপনি যে ব্যাংক কোম্পানি অ্যাক্টের যে পরিবর্তনটা কিন্তু আগেও সূচনা করা হয়েছিল, যেটা আমরা এনফোর্স করা যায়নি এবং সবসময় আমরা স্কেপটিক্যাল ছিলাম যেটা এনফোর্স করা যাবে কিনা, যেটা বলছিলাম যে আপনাকে কিন্তু লিগ্যাল প্রেশার এবং সোশ্যাল প্রেশারটা ক্রিয়েট করতে হবে। এটা আমাদের একটা বেসিক দুর্বলতার জায়গা। এই ফিলিংসটা সবার মধ্যে আসতেই হবে যে ব্যাংকের টাকা মানে পাবলিক মানি, এই টাকা আমি নিলে তাকে ফেরত দিতেই হবে, আমার যে কোনো সোর্স থেকে হলে ফেরত দিতে হবে। তার মানে হলো ইচ্ছাকৃত ঋণের যে ডেফিনেশনটা, যেটা ব্যাংক কোম্পানি অ্যাক্টে আমাদেরকে ঠিক করতে হবে, যে এটা খুব স্ট্রিনজেন্ট হতে হবে। ব্যাংকের টাকা পাবলিক মানি নিলে আমার সে নিজের ফ্যাক্টরি চলুক আর না চালুক, আমি তাৎক্ষণিকভাবে হয়তো রিশিডিউলিং সুবিধা পেতে পারি সেখানে, বাট আলটিমেটলি ব্যাংকের টাকা আমাকে পরিশোধ করতে হবে, যে ডেফিনেশনের জায়গাটা। এখানে কিন্তু সোশ্যাল প্রেশারের একটা জায়গা তৈরি করা খুবই জরুরি হয়েছে এবং কিছু কিছু জিনিস আনাও হয়েছে ব্যাংক কোম্পানি অ্যাক্টে, সেটা হয়তো আরো বেশি কিছু আনতে হবে। যেমন আমি যদি ডিফল্টার হই তাহলে কেন আমি গাড়ি চালানোর রাইট রাখবো, আমার লাইসেন্স গুলো কেন ক্যান্সেল হবে না, আমার ফ্যামিলির উপর যে প্রেশার, ইভেন নেপালের মতো দেশে, চায়নাতে, এই সমস্ত কান্ট্রিতে সোশ্যাল প্রেশারের ব্যবস্থাগুলো কিন্তু আপনার আইনের মধ্যেই আছে। তো লিগ্যাল সোশ্যাল প্রেশারের জায়গাটা আনতে হবে। আর আরেকটা জায়গা যেটা আমি মনে করি, যেটা ব্যাংকগুলোর মধ্যে সেন্ট্রালাইজেশনটাকে ডেভেলপ করা। আপনি দেখেন সেন্ট্রালাইজেশন, আমরা কিন্তু ব্রাঞ্চ ব্যাংকিং মানে ডিসেন্ট্রালাইজ ব্যাংকিং করতে গিয়ে একটা বিপদে পড়েছি। সেটা হলো আমাদের যারা ক্লায়েন্ট তারা ব্যাংকের সাথে ব্যবসা করে না, ব্যাংকারের সাথে ব্যবসা করে। যার ফলে ব্যাংকারদেরকে যদি কনভিন্স করা যায়, ম্যানিপুলেট করা যায়, বড় অংশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাহলে সিস্টেমকে ম্যানিপুলেট করা যায়। কিন্তু আপনি যদি সেন্ট্রালাইজড ব্যবস্থাটা রাখেন, সেখানে হতে পারে না তা কিন্তু বলছি না, সেন্ট্রালাইজড ব্যবস্থা রাখেন তাহলে অ্যাকাউন্টেবিলিটি বাড়ে এবং তাকে তার উপর প্রেশার ক্রিয়েট করা সহজ হয়, আপনি ধরতে পারেন যে আপনার কারণে ডিফল্টটা হয়েছে। সেন্ট্রালাইজেশন কিন্তু জনাব আহসান হাবিব, আমরা এই আলোচনাতেই আপনার কাছে আবারও ফিরবো। আমরা একটু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কথা বলছেন, আমরা একটু সেখানে যেতে চাই, তার বক্তব্য শুনতে চাই। নয় তো যেহেতু গোটা দুনিয়ার নজরে থাকবে এই বিচার প্রক্রিয়াটা, কাজে এই বিচার প্রক্রিয়ার মধ্যে যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো যাতে খুব ভালো মতো দুনিয়ার কাছে ক্লিয়ার করা যায়, সেই জন্য আমরা বলেছি যে মূল ভবনটা সংস্কার প্রয়োজন। গতকালকে আমরা মাননীয় পূর্ত মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা, ওনাকে আমরা যে এই বিষয়টা জানাই এবং তিনি তাৎক্ষণিকভাবে প্রধান প্রকৌশলী সহ তার ইঞ্জিনিয়ারিং টিমকে ডাকেন এবং ওনাদেরকে নির্দেশ দিয়েছিলেন আজকে এই ট্রাইব্যুনালে এসে এই বিষয়টুকু সরেজমিনে পরিদর্শন করার জন্য। তারই অংশ হিসেবে আজকে প্রধান প্রকৌশলী, তাদের প্রধান স্থপতি এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রকৌশলীগণ তারা এসেছিলেন। তাদের সাথে নিয়ে আমরা পুরাতন ভবনটি পরিদর্শন করেছি, কোথায় কোথায় সমস্যা আছে, কোথা থেকে ছাদ থেকে ধসে পড়ছে অথবা কোথায় পানি পড়ছে, যে সমস্ত ফ্যাসিলিটিস এবং অ্যামিনিটিজের বিষয়গুলো আছে এগুলো ওনারা সরেজমিনে পরিদর্শন করেছেন এবং ওনারা বলেছেন যে এইটা খুব দ্রুততম সময়ের মধ্যেই মেরামত করে এটা ব্যবহার উপযোগী করা সম্ভব হবে। তো আমরা সেই কারণে আজকে ওই বিষয়টাকে জোর দিয়েছি যে এই বিষয়টা যাতে তাড়াতাড়ি সম্ভব করা যায়, এই মেরামতের কাজটা দ্রুত সম্পন্ন করে ট্রাইব্যুনালের যাবতীয় কার্যক্রম ওই মূল ভবনে স্থানান্তর করা যায়, সেইটার ব্যাপারে আমরা জোর দিয়েছি এবং ওনারা আশ্বস্ত করেছেন খুব দ্রুততম সময়ের মধ্যে এটা করতে পারবেন। যতদিন পর্যন্ত মূল ভবনে বিচার কার্য স্থানান্তরিত না হচ্ছে ততদিন পর্যন্ত এই ভবন যেটা এখন ব্যবহৃত হচ্ছে সেটাতে বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে আর কি কি অসুবিধা আছে সেগুলো আমরা খুঁজে খুঁজে দেখলাম। প্রয়োজনীয় পরামর্শ তাদেরকে আমরা দিয়েছি কিছু পরিবর্তন এখানে করার জন্য, সেগুলো করার মাধ্যমে এইখানে যতক্ষণ পর্যন্ত ওইখানে না যাওয়া যাচ্ছে
এইখানে যাতে ঠিকঠাক মতো কাজকর্ম করা যায় সেই ব্যাপারে আমরা কিছু পরিকল্পনা তাদের দিয়েছি এবং সেই ব্যাপারে তারা বাস্তবায়ন শুরু করবেন আগামীকাল থেকেই আমরা আশা করছি। কত সময় লাগবে বলেছেন ওনারা কিছু? সর্বোচ্চ যেটা বলেছেন যে প্রধান প্রকৌশলী যেটা বললেন যে মূল ভবনের যে ছাদের যে ব্যাপারটা আছে, যেগুলো প্লাস্টার ধসে পড়া বা পানি পড়া বন্ধ করার ক্ষেত্রে ছাদটা যদি কমপ্লিটলি ওনারা নতুন করে করেন সেক্ষেত্রে 3 থেকে সর্বোচ্চ 4 মাস সময় তারা লাগবে, এটা বলেছেন। তো আমরা মনে করছি যে এই সময়ের মধ্যে যদি করা যায় তাহলেও আমাদের মোটামুটিভাবে সম্ভব, কারণ এতটুকু সময় হয়তো তদন্তের জন্য লেগে যেতে পারে। এই ফাঁকে যে অস্থায়ী যে আদালত যে ভবনটা আছে সেখান থেকে কার্যক্রম চালানো সম্ভব, কিন্তু এরপরে যখন মূল বিচার পর্বটা শুরু হবে সেই সময়টাতে ওই বিল্ডিংটার দরকার হবে। এটা জাতীয় এবং আন্তর্জাতিক সব দৃষ্টি এখানে পড়বে সেই কারণে। আচ্ছা, এটা গেল একটা পর্ব। যে মূল বিচারটা মূল ভবন থেকে শুরু হবে আমরা আশা করি, এটা বাকিটা নির্ভর করবে তাদের কর্মতৎপরতার উপরে। আমরা অবশ্যই চাইবো যে এই 3 শেড বিল্ডিং এ মূল বিচার পর্বটা যেন না শুরু করতে হয় আমাদের। আমরা চাইবো যতদূর সম্ভব দেশ এবং জাতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেখানো যে এটা একটা ভালো জায়গায় ভালো পদ্ধতিতে এটা হচ্ছে। এটা আমাদের প্রাইম টার্গেট। ন্যায় বিচার এনশিওর করা যেমন আমাদের প্রধান লক্ষ্য, পাশাপাশি এখানকার পরিবেশ নিশ্চিত করা। আগের সময়ে যে আপনারা দেখেছেন এখানে যেটা হাজতখানা আছে যেখানে আসামিদেরকে এনে রাখা হয়, এটা একটা মানবেতর পরিবেশ। এই পর্যন্ত যাদেরকে এখানে বিচার করা হয়েছে, যাদেরকে এখানে রাখা হয়েছে, তাদের সাথে যে আচরণ করা হয়েছে বা যে ধরনের ফ্যাসিলিটিতে এখানে রাখা হয়েছে, এটা আসলে মানবাধিকারের লঙ্ঘন। আমরা চাইবো এই ট্রাইব্যুনালে যারাই বিচারের জন্য আসবেন, বিচার প্রার্থী হোক অথবা আসামি পক্ষ হোক, তাদের কারো প্রতি যেন অমানবিক আচরণ না হয়। হাজতখানায়, জেলখানায় তাদের যে ফ্যাসিলিটিস সেটা যেন জাতীয় এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বজায় থাকে, তাদের মানবাধিকার, তাদের মৌলিক অধিকার যাতে সুরক্ষিত থাকে সেরকম একটা যতটুকু জাতি এবং রাষ্ট্রের পক্ষে সম্ভব এতটুকু ফ্যাসিলিটি যাতে এনশিওর করা যায় সেটার ব্যাপারে আমরা প্রকৌশলীদেরকে বলেছি হাজতখানাটাকে একটু বড় করতে হবে, সেখানে ফ্যাসিলিটিসগুলো বাড়াতে হবে যাতে তাদের কোনো সমস্যা না হয়। এই বিষয়গুলো তাদেরকে জানানো হয়েছে, সেই অনুযায়ী কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আশা করছি। দ্বিতীয় পর্ব হচ্ছে আজকে 3টা অভিযোগ জমা পড়েছে যতটুকু আমি জানি। 2টো অভিযোগ, একটা লক্ষ্মীপুরের, একটা যাত্রাবাড়ি। ডিটেইলটা আমরা এখনো দেখতে পারিনি যেহেতু আমরা অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম। আমার পাশে যিনি বসে আছেন তিনি একজন শহীদের মা, তিনি হচ্ছেন শহীদ আহনাফের মা। আহনাফ ছিল বিএএফ শাহিন কলেজের 11 শ্রেণীর ছাত্র। গত 4 আগস্ট সে মিরপুর 10 নম্বরে শহীদ হয় এবং তার মা খবর পেয়ে শহীদ হওয়ার কিছুক্ষণ আগ পর্যন্ত সে মায়ের সাথে কথা বলেছে। শহীদ হওয়ার পরে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল, পরে একটা পর্যায়ে তারা ওখানে যান ঘটনাস্থলে। তারপরে যারা ছিল সেখানে বলেছে এরকম একটা আহত ছেলেকে অমুক হসপিটালে নেওয়া হয়েছে। সেই হসপিটালে তার ইসলামী ব্যাংক হসপিটাল সম্ভবত, সেখানে রাশ করেছেন। সেখানে গিয়ে ছবি দেখানোর পরে বলেছে যে এখানে তো নাম ছিল না, কারণ তার নাম কেউ জানতো না, অজ্ঞাতনামা হিসাবে লাশটা আনা হয়েছিল। তাকে পরবর্তীতে সোহরাওয়ার্দী হসপিটালে পাঠানো হয়েছে। ছবি দেখানোর পরে তারা নিশ্চিত করেছে এটাই আহনাফ। তখন তার মা সোহরাওয়ার্দী হসপিটালে যান এবং মর্গ থেকে তার লাশটা গ্রহণ করেন। তার বুকে গুলির চিহ্ন ছিল এবং সেখানে মেডিকেল সার্টিফিকেটও লেখা হয়েছে গানশট ইনজুরিতে, এবং পোস্টমর্টেম ছাড়াই বাধ্য হয়েছেন তারা লাশটা নিয়ে যেতে। হসপিটাল কর্তৃপক্ষ যেটা বলেছেন বারবার, যেটা ওনাদের কাছে তথ্য, যে তাড়াতাড়ি যান, যদি তাড়াতাড়ি না নেন তাহলে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হবে। যেটা বিভিন্ন সময় আপনাদের মাধ্যমে আমরা জাতিকে বলার চেষ্টা করেছি যে কাজগুলো হয়েছে, যে লাশ দ্রুততম সময়ের মধ্যে তারা ডিসপোজালের চেষ্টা করেছেন, গুম করার চেষ্টা করেছেন, গণকবরে দেওয়ার চেষ্টা করেছেন। স্বজনেরা যাতে সঠিক তার সন্তানদের, শহীদ সন্তানদের লাশটা বুঝে না পায়, এই ব্যাপারে একটা ডেলিবারেট প্রচেষ্টা ছিল, এটা লক্ষণীয়। এই কারণে আহনাফের মা সহ তার খালা তারা এসেছেন আজকে এখানে, অভিযোগ দায়ের করেছেন। তাদের এই অভিযোগে তারা সুনির্দিষ্টভাবে কোনো আসামির নাম তারা বলেননি। তারা বলেছেন এই সরকার, শেখ হাসিনা সহ প্রধানমন্ত্রী, তার মন্ত্রী পরিষদ, তার পুলিশ বাহিনী এটা করেছে। আমরা ঘটনাস্থলে যেহেতু ছিলাম না, আমরা এই সরকারের যে যারাই অপরাধের সাথে যুক্ত তদন্ত করে যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়, এটা তারা বলেছেন। একই সাথে বিএএফ শাহিন কলেজের ছাত্রছাত্রীরাও আমাদের সাথে যোগাযোগ করেছে। তারা এই যেহেতু সেনাবাহিনী বা বিমান বাহিনী নিয়ন্ত্রিত একটা কলেজ, সেখানকার ছাত্রছাত্রীরা নানানভাবে রেস্ট্রিক্টেড বলে তারা নিজেদেরকে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কথা বলছিলেন, আমরা তখন তার বক্তব্য শুনছিলাম। আমরা আবার আলোচনায় ফিরতে চাই। আমাদের সাথে আছেন বিআইবিএম এর অধ্যাপক ডক্টর আহসান হাবিব। ডক্টর হাবিব, আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনি ঋণ খেলাপের কথা বলছিলেন, আমরা একটু পাচার নিয়ে যদি আলোচনা করি। অর্থ পাচারের যে তথ্য আমরা পেয়েছি 18.5 লাখ কোটি টাকার, মানে এটি আসলে ইনসেইন একটি অ্যামাউন্ট বাংলাদেশের মতো অর্থনীতির ক্ষেত্রে যদি আমরা বলি। সেই অর্থ ফেরত আনার ক্ষেত্রে উদ্যোগ
কথা আমরা শুনছি, কিন্তু আমি যদি একটু বেসিক একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে বাংলাদেশের ব্যবসায়ী বা বাংলাদেশের আমলারা, বিশেষ করে ব্যবসায়ীরা আসলে কি কারণে অর্থ পাচার করেন, তাদের আসলে সাইকোলজিটা কি কাজ করে? দেখুন, আপনি যদি মানি লন্ডারিং এর বা অর্থ পাচার বলেন, মানি লন্ডারিং এর একটা অংশ, বড় অংশ অর্থ পাচার, তাহলে এর 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 একটা টেন্ডেন্সি আছে, মানুষ যেদিকে মুভ করে, তার পরবর্তী জেনারেশন ফিউচার যেদিকে মুভ করে, টাকাটা কিন্তু ওই দিকে মুভ করে। ইভেন দেশের ভিতরেও দেখবেন আপনি, শহর থেকে গ্রামে টাকা যায় না, কিন্তু গ্রাম থেকে শহরে টাকা আসে, শহর থেকে আরেকটু উন্নত শহরে টাকা আসে, বিকজ মানুষের মুভমেন্ট সেদিকে, বিজনেসের মুভমেন্ট সেদিকে, মানুষ সেদিকে মুভ করে। তারপর এখান থেকে হয়তো ডেভেলপ কান্ট্রি গুলোতে মুভ করে, বিকজ কোনো না কোনো সময় তার জেনারেশন, সে নিজে বা ভবিষ্যতে তার বিজনেস এক্সপ্যানশনে সে তার বর্তমান স্থানকে তার জায়গা হিসেবে মনে করে না, এবং সে অন্য একটা জায়গাকে, ডেভেলপ কান্ট্রি একটা কোনো জায়গাকে তার আলটিমেট ডেস্টিনেশন মনে করে। সুতরাং রিসোর্স গুলোকে সে সেদিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টার মধ্যে থাকে। তো সেখানেই মূলত আপনার অর্থ পাচারের ব্যাপারটা। এবং যেহেতু লিগালি দেশ থেকে বাংলাদেশের আইন অনুসারে আপনি টাকা বিদেশে নিয়ে যেতে পারেন না, সুতরাং তারা যেহেতু শিফট করবেন বা ফ্যামিলি শিফট করবে বা তার ভবিষ্যৎ বেস সেখানে হবে, সো আলটিমেটলি সে দেশ থেকে বা একটা অর্থ সে বের করে নিয়ে যায়। আর একটা কারণও হতে পারে, আমার বেসটা হয়তো মাল্টিন্যাশনাল, সারা বিশ্বে বিভিন্ন জায়গায় আমি থাকবো, কিন্তু বিজনেস সেন্টার আমার দরকার সেখানে, কিন্তু রিসোর্স তো আমার দেশে। তো এই রিসোর্সটা তো নিয়ে যাওয়ার আমার কোনো সরাসরি লিগ্যাল এভিনিউ নাই। সুতরাং ওইটা নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় যে উপায়, যে এভিনিউ লিগ্যাল করে নিয়ে যাওয়া, সেই জায়গাটা আমি বেছে নেই, সেটা হলো ট্রেড বেস মানি লন্ডারিং। কারণ হুন্ডি করে আপনি টাকা নিয়ে যেতে পারেন, কিন্তু সেটা তো ব্যবহার করা সহজ না। সেখানে লোকাল রেগুলেটরি অথরিটি আপনাকে চার্জ করবে যে এই টাকাটা তো ব্ল্যাক মানি, টাকাটা পেলেন কোথায়। কিন্তু যখন আপনি ট্রেডের মাধ্যমে নেবেন, আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং, আপনি রং কোনো ডেসক্রিপশন দেবেন, এইখান থেকে যখন টাকাটা নিয়ে যাওয়া হবে, তখন কিন্তু লিগালি দেখাতে পারবেন যে এই সোর্স থেকে আপনি টাকাটা, এইটা লিগাল টাকা, এইভাবে এসছে। সুতরাং সেজন্য বলা হয় 80 to 85% অর্থ পাচার কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেডের মাধ্যমে হয়। এবং আমাদের এবং ইউএস এর পার্সপেক্টিভ কিন্তু এক হবে না। আমরা চোখ বন্ধ করে থাকলে টাকা চলে যাবে, ওরা চোখ বন্ধ করে থাকলে টাকা আসবে। সুতরাং তাদের পার্সপেক্টিভ, তাদের চিন্তা আর আমাদের ইনিশিয়েটিভ, আমাদের চিন্তা এক হওয়ার কোনো কারণ নেই। ব্যবসায়ীদের অনেকে বলেন যে বাংলাদেশে আসলে বিনিয়োগ পরিবেশটা, মানে সেই ধরনের বিনিয়োগ পরিবেশ তারা পাচ্ছেন না, এবং এখানে আসলে বিনিয়োগের নিশ্চয়তা নেই, যেই কারণে আসলে অর্থ পাচারের ক্ষেত্রে এটি একটি কারণ হিসেবে কি কাজ করে? অবশ্যই এটাও একটা কারণ হিসেবে কাজ করে, বাট আপনি বিনিয়োগের সুযোগ নাই সেটাকে কারণ দেখিয়ে তো কেউ ইল্লিগাল কাজ করতে পারবে না। বরং এটার একটা, কেন বিনিয়োগের ক্ষেত্র তৈরি করা উচিত, তার এটা শুধু একটা কারণ না, একটা বড় লজিক হলো বিনিয়োগের ক্ষেত্রে তৈরি করলে লাভ কিন্তু দুইটা। একটা হলো এই যে যারা এই কারণে অর্থ পাচার করছেন বা তারা মনে করছেন এখানে বিনিয়োগ করছি না, আমরা দেশের বাইরে বিনিয়োগ করব, একটা তো সেটাও, বাট তার একটা বড় লজিক কিন্তু আছে। আপনি যদি বিনিয়োগের ক্ষেত্র তৈরি করেন, সেক্ষেত্রে নন রেসিডেন্ট বাংলাদেশিরা কিন্তু আমাদের মতো দেশে ইনভেস্ট করবেন, বিকজ তাদেরকে আপনি শুধু ট্যাক্স বেনিফিট বা অন্য বেনিফিট দেওয়াটা কিন্তু এনাফ না। কোনো অনিশ্চয়তা থাকবে না, সার্টেনটি থাকবে, আপনার সাপ্লাই অফ র ম্যাটেরিয়াল থেকে শুরু করে জ্বালানি সাপ্লাই থেকে শুরু করে সার্বিকভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন। তো এগুলো করলে হবে কি জানেন, সারা বিশ্বে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে নন রেসিডেন্ট যারা থাকেন, যারা বিদেশে থাকেন, তারা তাদের ইনকাম গুলো দেশে নিয়ে আসেন। কারণ আমাদের তো লেবার কস্ট কম, প্রোডাকশন কস্ট কম, আমি এখান থেকে এক্সপোর্ট করতে পারি, বিদেশিরা এসে করছেন, মাল্টিন্যাশনালরা এটাকে ক্ষেত্র হিসেবে ব্যবহার করছেন। তো সেখানে ফরেন ইনভেস্টমেন্ট একটা হলো, যারা ইনভেস্টমেন্ট বিদেশিরা করবে, আর হলো রুট, যারা এখান থেকে গেছে, তাদের ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, দেশের প্রতি তাদের একটা ফিলিংস আছে, তারা তাদের টাকাটা আনবেন, সেই বেনিফিট গুলো কিন্তু আমরা নিতে পারি। তার মানে আমরা সত্যি বিনিয়োগের সেই পরিবেশটা তৈরি করতে পারি। তার মানে বিনিয়োগের পরিবেশ তৈরি করলে আসলে আমাদের শুধু অর্থ পাচারই কমবে না, আমাদের আসলে বাইরে থেকে বিনিয়োগ, যেটি বিদেশি বিনিয়োগ, এবং আমাদের যারা প্রবাসীরা আছেন সমস্যাটাই হয়তো থাকবে না, সেই জায়গায় নিশ্চয়ই সরকারের আসলে গুরুত্ব দেওয়া উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, ডক্টর হাসান হাবিব। আপনার সাথে আবারও কথা হবে নিশ্চয়ই। অবশ্যই।
দর্শক, আমরা আলোচনা শুনছিলাম, আমাদের সাথে যুক্ত ছিলেন বিআইবিএম এর অধ্যাপক ডক্টর হাসান হাবিব। ব্যাংকিং খাত এবং অর্থনীতির নানা বিষয় নিয়ে তিনি কথা বলছিলেন। এই মুহূর্তে সময় হয়েছে একটি বিরতির, ফিরব বিরতির পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। জমকালো আয়োজনে সম্পন্ন হলো কোচ কাঞ্চন একাডেমির ব্রেভ বিজনেস কোচিং ব্যাচ 1-এর গ্র্যাজুয়েশন সেরেমনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্রেভ গ্র্যাজুয়েটদের উত্তরীয় পরিয়ে ক্রেস্ট তুলে দেন একাডেমির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন। ব্রেভ দেশের একমাত্র লাক্সারি বিজনেস কোচিং প্রোগ্রাম যেখানে একজন উদ্যোক্তাকে বিজনেসের অ্যাডভান্স লেভেলের মেথড, স্ট্র্যাটেজি ও ফ্রেমওয়ার্ক শেখানো হয়। বিজনেস স্কিলের পাশাপাশি ব্রেভ একটি লাইফস্টাইল কোচিং যা লাইফের পারপাস, বিগ ওয়াই খুঁজে পাওয়া ও ব্রেইনের ফাংশনালিটি আয়ত্ত করাও শেখায়। বাংলাদেশে 10 লক্ষ দক্ষ উদ্যোক্তা তৈরির মিশন নিয়ে কাজ করছে কোচ কাঞ্চন একাডেমি। এবারে শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারের খবর জানতে আমরা সরাসরি যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। আমরা যদি দেখি এই মুহূর্তে লেনদেন পরিস্থিতি, আসলে লেনদেনের পরিমাণ খুবই, বাজারের লেনদেনের পরিমাণ এই মুহূর্তে দেখতে পাচ্ছি 200 কোটি টাকারও কম, অর্থাৎ গত কয়েকদিনের যে লেনদেনের নিম্নগতি সেটি কিন্তু এসে একেবারে তলানিতে ঠেকেছে বলা যেতে পারে। তবে সূচকের কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী পরিস্থিতি, কিছুটা বেড়েছে ডিএসসিএক্স ইন্ডেক্স, ডিএসসি ইন্ডেক্স এবং ডিএস30 তিনটেই কিন্তু কিছুটা বেড়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির, 226টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে 117টির এবং অপরিবর্তিত আছে 51টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, পুঁজিবাজারের পর জানাতে চাই মুদ্রা, স্বর্ণ ও রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি। মার্কিন ডলার কেনা হচ্ছে 119 টাকায়, বিক্রি হচ্ছে 120 টাকা। ইউরো 127 টাকায় কিনে 132 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 148, বিক্রয় 154। চীনা ইউয়ান কেনা হচ্ছে 15 টাকায়, বিক্রি 17 টাকা। সৌদি রিয়াল 31 টাকায় কিনে 32 টাকা 10 পয়সা বিক্রি করা হচ্ছে। ভারতীয় রুপি 1 টাকা 35 পয়সা কেনা হচ্ছে, বিক্রয় 1 টাকা 45 পয়সা। মুদ্রার পর স্বর্ণের দরদাম জানাবো। 22 ক্যারেট স্বর্ণ এই মুহূর্তে বিক্রি হচ্ছে প্রতি ভরি 1,38,000 টাকা প্রায়। 21 ক্যারেটের দাম পড়ছে 1,31,197। 18 ক্যারেট সোনা কিনতে গুনতে হচ্ছে 1,12,000 টাকার বেশি এবং সনাতন সোনা বিক্রি হচ্ছে 92,286 টাকা প্রতি ভরি। রূপার দরদাম জানাবো। 22 ক্যারেট রূপার দাম প্রতি ভরি 2,098 টাকা, 21 ক্যারেট 2,005, 18 ক্যারেট 1,714 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,282 টাকায়। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো আরেকটি বিরতির, ফিরবো একটু পর, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জানাবো বন্দর বাণিজ্যের খবর। দর্শক, আমরা বন্দর বাণিজ্যের খবর জানার আগে আমরা জানবো শিল্প ও বাণিজ্যের খবর। রাজশাহীতে ইঁদুরের আক্রমণে দিশেহারা আমন চাষিরা। কৃষকের অভিযোগ, ধান গাছ কেটে ফেলায় ক্ষতির মুখে পড়ছেন তারা। ফাঁদ পেতে ও বিষ প্রয়োগ করেও ইঁদুর নিধন করা যাচ্ছে না। কৃষি বিভাগ বলছে ইঁদুর দমনে কৃষকদের সহায়তা করা হচ্ছে। রঞ্জু মাহমুদের ক্যামেরায় মতিউর মর্তুজার প্রতিবেদন। রাজশাহীর পবা উপজেলার আলিমগঞ্জের কৃষক শামসুল 2.5 বিঘা জমিতে ধানের আবাদ করেছেন তিনি, কিন্তু জমিতে ইঁদুরের আক্রমণে ধান ঘরে তোলা নিয়ে এখন দুশ্চিন্তায় পড়েছেন তিনি। তার অভিযোগ, প্রতিদিন ধান কেটে সাবার করছে ইঁদুর। ফাঁদ পেতে ও বিষ প্রয়োগ করেও ইঁদুর দমন করা যাচ্ছে না। ইঁদুরের কারণে ধান নষ্ট হয়, আমরা বিষ দিচ্ছি আর কি, ইয়াতে থেকে একটা বিষ দিচ্ছে 20 টাকা প্যাকেট, ওইটা নিয়ে এসে ওই এর সাথে বিস্কুট পাউরুটির সাথে মিশিয়ে মাঝখানে দিয়ে মরে আর কি, 2-1টা মরে আর থেকে যায়। শুধু শামসুল নয়, ইঁদুরের অত্যাচারে দিশেহারা অন্য কৃষকরাও। তাদের অভিযোগ, ইঁদুর দমনে কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো রকম সহায়তা পাচ্ছেন না তারা। ধান যখন এত বড় তখন ধরে কাটতে লাগে, কাটতে আপনার শেষ আপনাদের পাকতেই আধা ধান কাটা শেষ করে দেয়। আমাদের কৃষি বিভাগ আমাদের সাহায্য করে না, এমনি থেকে মাঝে সাঝে আসি ধরেন যে চলে, যদি ডাকা যায় ফোন করে আসছি ভাই আসছি বলে আর নাই।
তবে ইঁদুর দমনে কৃষকদের সহায়তা করা হচ্ছে বলে দাবি কৃষি বিভাগের। আমরা বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে থাকি, যেমন জৈবিক পদ্ধতিতে আছে, রাসায়নিক পদ্ধতিতে আছে, পরিবেশগত পদ্ধতিতে আছে, এবং কৃষকদের আমরা একথা বলি যে সিনক্রোনাইজ সম চাষ করতে হবে। একই মাঠে সবাই যদি একই সময়ে চাষ করি, একই সময়ে ধান বপন করি, রোপণ করি, কর্তন করি, তাহলে সেই ক্ষেত্রে আসলে আমরা ইঁদুরটাকে দমন করতে পারবো। এবছর রাজশাহীতে ৮৪,১০৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩,০৫,৭৬২ মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। ইসরায়েলে ইরানের হামলার পাল্টা জবাব হিসেবে ইরানে হামলার বড় ছক কষছে ইসরায়েল। হামলার টার্গেট পরমাণু স্থাপনা এবং তেল উৎপাদন কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম। বৈশ্বিক শেয়ার বাজারেও দেখা গেছে মন্দা ভাব। চলমান পরিস্থিতিতে অস্থির হতে পারে বিশ্ব বাণিজ্য, মত বিশ্লেষকদের। মিসাইল হামলার জবাব দিতে ইরানে পাল্টা হামলায় তৎপর ইসরায়েল। আর এই হামলার লক্ষ্যবস্তু ইরানের তেল উৎপাদন কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো। সপ্তাহ দুয়েক আগে যে অপরিশোধিত জ্বালানি তেলের বাজার ছিল মন্দাভাব, তাই এখন চাঙ্গা হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্য উত্তেজনার শুরুতেই বৈশ্বিক জ্বালানি তেলের দাম এক লাফে বেড়েছে ৪%। শুধু তাই নয়, হামলা পাল্টা হামলার শঙ্কায় ভাটা পড়েছে উৎপাদনে। এমন অবস্থায় আন্তর্জাতিক তেলের বাজার আরো অস্থির হতে পারে বলে মত বিশ্লেষকদের। দেখুন, হামলার নিশানা কোথায় হবে তা অজানা। তবে ইসরায়েলের টার্গেট যদি তেল কিংবা এমন সব গুরুত্বপূর্ণ স্থাপনা হয়, তাতে নিশ্চিত এই সংকট বাড়বে। ইরান সহ মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিবেশের যে শঙ্কা তৈরি হয়েছে, এতে শুধু তেলের বাজার নয়, বৈশ্বিক শেয়ার বাজারেও বেশ তোলপাড়। মার্কিন এবং এশিয়ার শেয়ার বাজারে দেখা দিয়েছে মন্দাভাব। বিশ্লেষকরা এও বলছেন, একবার জ্বালানি বাজার অস্থিরতা শুরু হলে তার লাগাম টানা কঠিন, যা শুধু তেলের বাজার নয়, প্রভাব পড়বে বিশ্ব বাণিজ্যে। মাসুদ রানা, নিউজ 24। আরব অঞ্চলের ব্যাংকগুলোয় উল্লেখযোগ্য হারে বেড়েছে সম্পদের পরিমাণ। ২০২৩ সালে আগের বছরের তুলনায় এই খাতের সম্পদ ৫% বেড়েছে। সামগ্রিক প্রবৃদ্ধির দিক থেকে অঞ্চলটিতে এগিয়ে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের ব্যাংকগুলো। অ্যারাবিয়ান বিজনেসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে এই অঞ্চলে ব্যাংক খাতে সম্পদের পরিমাণ $৪,৩৫,৫০০ কোটি ছিল, যা গেল বছর বেড়ে $৪,৫৭,৪০০ কোটি হয়েছে। এই অঞ্চলের ব্যাংক খাতে ২৪.৩% হিস্সা নিয়ে প্রথম অবস্থানে রয়েছে আরব আমিরাত। আঞ্চলিক ও বৈশ্বিক অস্থিতিশীলতা সত্ত্বেও আরব অঞ্চলে ব্যাংক খাতের সম্পদ বেড়েছে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে। দর্শক, সমসাময়িক পরিস্থিতি নিয়ে কথা বলছেন বিজেপির মহাপরিচালক। আমরা সরাসরি তার বক্তব্যে যাচ্ছি। যে ছাত্র জনতা যারা শহীদ হয়েছে, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমি ব্যক্তিগতভাবে সবসময় একটি ট্রান্সপারেন্ট, প্রচ্ছন্ন, উন্মুক্ত সাংবাদিকতা পছন্দ করি এবং প্রমোট করার চেষ্টা করি। কারণ আজকালকার এই যুগে ট্রান্সপারেন্ট সাংবাদিকতার। দর্শক, আমরা বিজেপির মহাপরিচালকের বক্তব্য শুনছিলাম। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।